স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলো দীর্ঘ লাইনের পর বন্ধ হয়ে যাচ্ছে। এতে কমে গেছে চালকদের আয় আর দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফিলিং স্টেশনের মালিকদের দাবি, গ্যাসের চাপ কমে সরবরাহ শেষ হওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করতে হচ্ছে। ভোর না হতেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মালিবাগ, খিলগাঁও, মুগদা, মতিঝিল, মানিকনগর, বনশ্রী সহ বিভিন্ন এলাকায় ওই সময়ের একই চিত্র। স্বল্পচাপের স্টেশনগুলো বন্ধ হয়ে যায় গ্যাস সংকটের কারণে। এতে ভোগান্তিতে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা। আমি শনি রাখা গেছি, রায়েরবাগ গেছি, 3টা পাম্প ঘুইরা তারপরে আবার আইছি রামপুরা হাজিপাড়া চৌধুরীপাড়া এই পাম্পে সিরিয়াল দিছি 12:30টার সময়। এখন গড়ি 2টা বাজে, এখন পর্যন্ত কোনো আশা নাই যে পামু করে। কিছু তো করার নাই, এই যে 10টা বাজে সিরিয়াল লাগাইলাম, 12টা বাজে এই পর্যন্ত আইলাম, আবার পরে গেট বন্ধ করে দিল। এখন কইতেছে খুলবো না, এরকম করতেছে। আমরা তো নিরুপায়, কিছু করার না, কই যাবো, যে জায়গায় যাই সব জায়গায় গ্যাস বন্ধ। চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় গ্যাসের লাইনে কাটায় কমে গেছে ট্রিপের সংখ্যা, অথচ গাড়ির দৈনিক ও সাপ্তাহিক কিস্তি জমা ও সংসারের খরচ আগের মতোই বহন করতে হচ্ছে। গ্যাস পাম্পে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতেছে, পাম্পে খুলতেছে না, গ্যাস দিচ্ছে না। আমরা তো নিরুপায়, মহাজনেরও জানিশোনা লাগতেছে, আবার টাকা নিজেরও তো 400-500 টাকা খরচা আছে, খাবার আছে, আমরা তো নিরুপায়। হরমুজ প্রণালী বন্ধ ছিল, তেলের সংকট হয়েছে। আমাদের গ্যাস তো আর হরমুজ প্রণালীতে আসে না, গ্যাসটা তো আমাদের বাংলাদেশের। তা আমাদের কেন এই সংকটে পড়তে হবে? আমাদের এখন এই যে ভাড়া নাই, বাসায় বউ বাচ্চা কাছার খাবার নাই, আমরা এই যে বসে রয়েছি বেকার। এখন শুধু চালকরাই নন, সংকটে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ হচ্ছে স্টেশন। এতে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও দেখছেন তারা। গ্যাস সংকট যখন হয় তখন আসলে আলাদা করে সিএনজি স্টেশনগুলোতে যে তার বাইরে থাকবে তার কোনো সুযোগ নাই। কারণ আপনাকে পাইপলাইনে যদি গ্যাস না থাকে তখন সিএনজি স্টেশনগুলি তো পাইপলাইনের মাধ্যমেই গ্যাস পায়, সেই ক্ষেত্রে আমরাও একই সমস্যার মুখোমুখি হই। গ্যাসের সংকট শুধু সিএনজি চালকদের নয়, প্রভাব ফেলছে পুরো নগর পরিবহন ব্যবস্থায়। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দর্শক, গ্যাস সংকটে প্রায় 1.5 মাস ধরে দেশের গ্যাস নির্ভর কারখানাগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এরই মধ্যে এসব কারখানার উৎপাদন নেমে এসেছে 25 থেকে 30 ভাগে। সংকটের দ্রুত সমাধান না হলে রপ্তানিমুখী কারখানার কার্যাদেশ বাতিল হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমই এর সহ সভাপতি মোহাম্মদ শিহাবুদ্দৌজা চৌধুরী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। আপনাকে ধন্যবাদ। জি, আসলে আমরা পরিস্থিতি সবাই জানি যে গ্যাস সংকটে পুরো দেশ, সেই সঙ্গে যেহেতু শিল্প উৎপাদনের পুরোটাই আসলে গ্যাস নির্ভর। কি অবস্থা আসলে আপনাদের? আমি সকাল থেকে কথা বলেছি গাজীপুরে কিছু এলাকাতে, সাভারের কিছু এলাকাতে, এবং আমাদের যেখানে শ্রমঘন পরিবেশগুলো আছে সেখানে কিছু মালিকদের সাথে কথা বলেছি। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে শিল্প, আপনি জানেন যে আমাদের গ্যাস নির্ভর শিল্প, বিশেষ করে আমাদের যে টেক্সটাইল যেগুলা টেক্সটাইল, যারা ফ্যাব্রিক্স তৈরি করে, তাদের এখানে বেশি এফেক্টেড হচ্ছে। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেহেতু সুইং করার পরে ফিনিশিংটা আমাদের গ্যাসের উপর ডিপেন্ড করে, ফিনিশিং আমাদের প্রচুর আমাদের এক্সপোর্ট আপনার ব্যাকলোড হয়ে যাচ্ছে, যেটার কারণে আপনার রপ্তানি ব্যাহত হবে, এবং কিছু কিছু বায়াররা রপ্তানি ব্যাহত হওয়ার কারণে হয়তো বা ডিসকাউন্ট বা এয়ার করতে পারে, সেটা আমাদের জন্য বড় ক্ষতির আকার ধারণ করবে। এমনি জানেন যে আমরা গত প্রায় অলমোস্ট 1 বছর ধরে আমাদের গ্রোথ নেগেটিভ, আর তার সাথে যদি এই ধরনের গ্যাস সংকটের বিষয় যদি যুক্ত হয়, সেটা আমাদের পরে মরার উপর খাড়া হিসাবে হবে আর কি। আসলে গ্যাস সংকট তো নতুন কিছু নয়, আমাদের দেশের শিল্প কারখানাগুলোতে গ্যাস সংকট, এগুলো আপনারা বহুদিন ধরেই বলে আসছেন। হঠাৎ করে আসলে শুধু আপনাদের শিল্প কারখানার জন্য নয়, পুরো দেশে আসলে একটা গ্যাসের ক্রাইসিস তৈরি হয়েছে। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো সমাধানের কোনো পরামর্শ আপনাদের আছে কিনা? জি, আপনি জানেন যে গ্যাসের সংকটটা দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে, কিন্তু এখন যেটা আমরা শুনতে পেলাম যে এই গ্যাস সংকটটাকে আপনি ব্যালেন্স করার জন্য সরকার কিন্তু এলএনজি ইম্পোর্ট করে এলএনজি দিয়ে মোটামুটি একটা ব্যাকআপ দিচ্ছিল। কিন্তু সম্প্রতি আপনিও জানেন যে একটি দুর্ঘটনার জন্য এলএনজি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আপনার প্রপারলি আপলোড করতে পারতেছে না, মানে আনলোড করতে পারতেছে না হওয়ার কারণে এই যে সংকটটা আরো বেশি ঘনীভূত হয়েছে। তো যার জন্য কিন্তু আমরা আরেকটু বিপর্যস্ত অবস্থায় পড়েছি।
আপনি জানেন গত সপ্তাহে আমরা প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং ছিল বিজিএমির, এবং সেখানে কিন্তু আমাদের প্রথম প্রস্তাবনায় ছিল যে আমাদেরকে জ্বালানি নিরাপত্তা দেওয়ার জন্য, এবং গ্যাসের কথা বলা হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটি সমস্যা এবং এটা বড় সমস্যা, এটার জন্য উনি আমাদেরকে বললেন যে একটা বছর একটু কষ্ট করতে হবে, এর মধ্যে গ্রাজুয়ালি আস্তে আস্তে এটা ইমপ্রুভ করবে। তা আমরা প্রথমে প্রধানমন্ত্রীর নজরে এই বিষয়টা এনেছি, যেহেতু আমরা এই জায়গাটাতে আমরা অনেকদিন ধরে কিন্তু আমরা 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 সমস্যা সম্মুখীন হচ্ছে। আমরা অনেকের কাছে শুনতে পেরেছি যে এই যে গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন 25 থেকে 30 ভাগে নেমে এসেছে। এর সাথে আবার যোগ আছে বিদ্যুৎ, যেই বিদ্যুৎ চলে যাওয়ার বা এই বিষয়গুলো সব মিলিয়ে আসলে এখন উৎপাদনের কি অবস্থা এবং কার্যাদেশ বাতিল হওয়ারও একটা সম্ভাবনার কথাও আপনারা জানাচ্ছেন। দেখেন, বিদ্যুৎ যদি চলে যায় আমরা কিন্তু জেনারেটর দিয়ে ব্যাকআপ দিতে পারি, কিন্তু গ্যাস চলে গেলে কিন্তু এটা কোনো ব্যাকআপ আমাদের নাই। যেই ফ্যাক্টরি গুলোতে আপনার জুট বয়লার আছে খুবই কম সংখ্যক, সেই ফ্যাক্টরি গুলোতে জুট বয়লার দিয়ে চালাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই কিন্তু আপনার গ্যাসের সংকটের জন্য উৎপাদন দারুণ ভাবে ব্যাহত হচ্ছে। এবং আমরা মনে করি যে ইমিডিয়েট এটার কোনো ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু আরো বড় বিপর্যয় এবং বিপর্যস্ত হবে আমাদের এই পোশাক খাত। আমরা আশা করছি সরকার বিষয়টাকে খুব সুনজরে নিয়ে এবং অতি তড়িৎ গতিতে একটা অল্টারনেটিভ সলিউশন আমাদেরকে দিবে। যে আপনি নিশ্চয়ই জানেন আজ বাণিজ্য মন্ত্রী সচিবালয়ে কিছুক্ষণ আগেই 2000 এই চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা জানিয়েছেন। $60 বিলিয়ন বেশি রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো এটা আসলে অর্জন করা সম্ভব কিনা? দেখেন, এই অর্জনের সাথে কিন্তু অনেক কিছু জড়িত। আজকে আমরা এখন যে কথা বলছি গ্যাস নিয়ে, এই গ্যাসও জড়িত। এখন জ্বালানি গ্যাস, লজিস্টিক সাপোর্ট, পোর্ট, এবং আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি যেগুলো আমরা সরকারকে জানিয়েছি টাইম টু টাইম, এগুলোর সলিউশন যদি দেওয়া হয় লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। এবং লক্ষ্যমাত্রা অর্জনের সাথে কিন্তু কিছু আন্তর্জাতিক বিষয় জড়িত। তার মধ্যে আমাদের দেখেন আমাদের প্রতিযোগী দেশগুলো যে আপনার এই এফটিএ করেছে, আমরা কিন্তু এখনো এফটিএ করতে পারি না। তো এখানে কিন্তু আমরা পিছানো আছি। পাশাপাশি আপনি আপনি ট্রাম্পের যে শুল্ক ব্যবস্থাপনা, যে শুল্ক সকালে একটা হয় বিকালে আরেকটা হয়, তো সেটাও কিন্তু আমাদের রপ্তানিতে বাধাগ্রস্ত করছে। এবং আন্তর্জাতিক বাজারেও কিন্তু আপনার পণ্যের যে মূল্য কমেছে এবং চাহিদাও কমেছে, যুদ্ধের কিছু এফেক্ট আছে, সেগুলো কিন্তু এখানে সবসময় কিন্তু ওই আন্তর্জাতিক বিষয়গুলো কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একদম ডিরেক্ট এফেক্ট করে। তো সেই বিষয়গুলোকে বিবেচনা করে সমস্ত লোকাল এবং আন্তর্জাতিক বিষয়গুলোকে যদি আমরা ডিপ্লোম্যাটিক্যালি সলিউশন করতে পারি তাহলে এটা সম্ভব। আদারওয়াইজ কিন্তু ওই ফ্যাক্টর গুলা যদি থাকে, সেই ফ্যাক্টর গুলা থাকলে কিন্তু এটাকে অ্যাচিভ করা খুব কষ্টকর হবে। জি, তাহলে আমরা আশাবাদী সরকার যদি সব ধরনের সহায়তা রপ্তানিকারকদেরকে দেয় তাহলে আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। শিয়াবত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, গ্যাস সংকটে শিল্প খাতে যে প্রভাব পড়েছে এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিজিএম এর সহসভাপতি মোহাম্মদ শিহাবুদ্দৌজা চৌধুরী। গত অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন না হলেও চলতি অর্থবছরে বড় প্রবৃদ্ধির আশা করছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও মুক্ত বাণিজ্য চুক্তি, নতুন বাজার সম্প্রসারণ এবং ব্যবসা বান্ধব পদক্ষেপের মাধ্যমে রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত অর্থবছরে দেশের মোট রপ্তানি হয়েছে $55 বিলিয়ন, আর চলতি অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে রপ্তানির লক্ষ্য ধরা হয়েছে $63.40 বিলিয়ন। এর মধ্যে পণ্য ও সেবা উভয় খাতেই 15% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও গত বছর রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, তবু চলতি বছরে সেই মন্দা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী সরকার। রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। বৈশ্বিক যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমলেও দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখতে বিভিন্ন সহায়ক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরো 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে।
মন্ত্রী আরও জানান, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে পোশাক রপ্তানি 70 থেকে 80 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে 2টি এলএনজি টার্মিনাল চালু রয়েছে, আরও 2টি স্থাপনের পরিকল্পনা আছে, তবে গ্যাস সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়। বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে 1700 MMCFD, আর এলএনজি আনি আমরা আরো 900-950 MMCFD। এর বেশি এই মুহূর্তে আপনি গ্যাস দিতে পারবেন না, কারণ আপনার হাতে আছে 2টা FSRU। রপ্তানি লক্ষ্যমাত্রা বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে স্থিতিশীলতা ফিরেছে, যা ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। আর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে নতুন কোনো পরিবর্তন হয়নি, আগের অবস্থায় বহাল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটে নাই। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। পুরো ব্যাংক খাত থেকে একজন গ্রাহক সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবে তার সীমা নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বড় ও দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণ কমাতেই এমন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নীতিমালা সঠিকভাবে কার্যকর করা গেলে শৃঙ্খলা ফিরবে আর্থিক খাতে। নামে বেনামে ঋণের দায়ে ডুবতে বসেছে দেশের ব্যাংক খাত। বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, দুর্বল তদারকি এবং সুশাসনের অভাবে গভীর সংকটে অর্থনীতির এই প্রাণশক্তি। অভিযোগ আছে, অনেক ক্ষেত্রে একক ব্যক্তি বা গোষ্ঠী, একাধিক প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন কিংবা সহযোগীদের নামে ঋণ নিয়ে ব্যাংক থেকে বিপুল অর্থ বের করে নিয়েছে। এবার এসব ঋণ বন্ধ এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন ঋণ নীতিমালা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাধারণত একজন গ্রাহক একটি ব্যাংকের মূলধনের 25% পর্যন্ত ঋণ নিতে পারে, কিন্তু পুরো ব্যাংক খাত থেকে কত ঋণ নিতে পারবে তার কোনো নীতিমালা নেই। তাই এবার পুরো ব্যাংক খাত থেকে সর্বোচ্চ ঋণ সীমা নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে শুধু সিঙ্গেল পড়ার এক্সপোজার লিমিট দ্বারাই ঋণের সর্বোচ্চ সীমাটা বেঁধে না দিয়ে সীমাও যাতে বলে দিতে পারে যে এত টাকার উপর একজন গ্রাহককে দেওয়া যাবে না। এটা কিন্তু এখনও চিন্তা ভাবনার পর্যায়ে আছে, কিন্তু এইসব বিকল্প চিন্তা আমরা করছি যাতে ক্রেডিট কনসেন্ট্রেশনের মাধ্যমে এক বা একাধিক গ্রাহকের উপর কোনো ব্যাংক যাতে বিপদে না পড়ে। নতুন নীতির আওতায় বড় ও দীর্ঘমেয়াদী অর্থায়নে ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেটকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আমাদের দেশে যদি বন্ড মার্কেটটাকে আমরা শক্তিশালী করতে পারি, ভালো ভালো প্রতিষ্ঠান যারা আছে, যারা এখন এক্সপানশন করতে চায় বা তারা এই মুহূর্তে কিছুটা লিকুইডিটি ক্রাইসিসে আছে, কিন্তু ব্যাংকগুলোর সামর্থ্য নেই তাদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা বা ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দেওয়ার, তাদের উচিত হবে বন্ড মার্কেটে চলে যাওয়া। বিআইবিএম এর মহাপরিচালক জানালেন, শুধু নীতিমালা করলেই হবে না, এর সঠিক বাস্তবায়ন জরুরি। এই নীতিমালা কার্যকর করা গেলে সুশাসনের পাশাপাশি শৃঙ্খলা ফিরবে ব্যাংক খাতে। বাংলাদেশ ব্যাংক এটা যদি করতে পারে তাহলে টোটাল ব্যাংকিং সেক্টরে একটা জবাবদিহিতা, স্বচ্ছতা এবং এই যে ইন্টার রিলেটেড পার্টি লোন, ওভারলেপিং, বিভিন্ন ধরনের বেনামি লোন, এগুলা কিন্তু অনেকটা কমে আসবে আর কি। এটা ব্যাংকিং সেক্টরের জন্য ভালো। বাংলাদেশ ব্যাংক যেটা করবে যে এই যে বড় বড় হাউস বা কর্পোরেট, তাদের যে লং টার্ম ফাইন্যান্সটা ব্যাংক খাত থেকে কমিয়ে এই টাকাটার জন্য পুঁজিবাজারে বন ইস্যু করে আসে, সেই প্রক্রিয়াটা তারা গত 1 বছর ধরে শুরু করা হয়েছে। এখন বর্তমানে এটা আরও জোরদার করা হচ্ছে। এটা একটা ভালো। এনিহাও আমাদের ক্যাপিটাল মার্কেট, পুঁজিবাজার উন্নয়নের দিকে যেতে হবে। ব্যাংক খাতে ক্রমবর্ধমান খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঋণ আদায় বাড়াতে 3 ধাপের কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এই 3 ভাগে ভাগ করা হয়েছে পরিকল্পনা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছি বিরতির পর। দেখছেন দেশ বাণিজ্য। রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে আনতে ব্যর্থ রপ্তানিকারক কিংবা যাদের ইডিএফ এর বকেয়া দায় পরবর্তীতে বাণিজ্যিক ব্যাংকের সাধারণ ঋণের মাধ্যমে পরিশোধ করা হয়েছে, তারা আর ইডিএফ এর অর্থায়ন সুবিধা পাবেন না। তবে আটকে থাকা রপ্তানি আয় দেশে প্রত্যাবর্তন করা হলে অথবা বাংলাদেশ ব্যাংকের ডিসকাউন্ট কমিটির মাধ্যমে অব্যাহতি পেলে সংশ্লিষ্ট রপ্তানিকারক পুনরায় ইডিএফ সুবিধার জন্য যোগ্য বিবেচিত হবেন। একই সঙ্গে
সঙ্গে ইডিএফ সংক্রান্ত সমন্বিত মাস্টার সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সার্কুলারে সুদহার, ঋণের মেয়াদ, পুনরঅর্থায়ন, অর্থায়নের সীমা এবং পরিচালনাগত বিভিন্ন বিধান হালনাগাদ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ইডিএফ ঋণের সুদের হার নির্ধারণ হবে 6 মাসের বেঞ্চমার্কের হারের ভিত্তিতে। মূলত কি যারা এক্সপোর্ট করে, এক্সপোর্টের ব্যাক টু ব্যাকের নিড হিসেবেই কিন্তু এই জিনিসটা এই ইটিএফ ফান্ড তৈরি করা হয়েছে। এক্সপোর্ট প্রসেস যদি ঠিকমতো আসে, কারণ তবে তো আর এক্সপোর্টের মাধ্যমে অর্থ পাচারের সুযোগ আর থাকছে না। হ্যাঁ, এটা দায়িত্ব ব্যাংকের। ব্যাংক দেখবে যে এক্সপোর্ট প্রসেস ঠিকমতো আসছে কিনা, তার রিপোর্টিং এখনো দেখেননি, আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে সব কিছু মনিটর করা হয়। হ্যাঁ, ব্যাংকগুলো যদি সজাগ থাকে আশা করি কমবে। সর্বোচ্চ খেলাপি ঋণের হার কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার 32.26% থেকে 20% এবং 2027 সালে ডিসেম্বরের মধ্যে 10% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্য বাস্তবায়নে শুরুতে সুদ মওকুফ সহ বিভিন্ন শিথিলতার মাধ্যমে ঋণ আদায়ে জোর দেওয়া হবে। তবে এরপরও খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মূলধন ঘাটতি পূরণ করতে না পারলে তারা মালিকানাও হারাতে পারেন এবং 5 বছর কোনো ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ পাবেন না। প্রয়োজনে দুর্বল ব্যাংককে রেজুলেশন কাঠামোর আওতায় এনে বিক্রি, একীভূতকরণ বা অবসায়ন করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন ঋণ পরিশোধ না করা খেলাপিদের নাম, ছবি প্রকাশ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন এবং ঋণ আদায়ে আইনি প্রক্রিয়া দ্রুত করতে নতুন আইন ও বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের মেয়াদে দেশে 1 কোটি টাকা বা তার বেশি আমানত থাকা ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় এমন হিসাবের সংখ্যা 33,629 থেকে বেড়ে 40,645-এ পৌঁছেছে। অর্থাৎ 1.5 বছরে নতুন করে যুক্ত হয়েছে 7,016টি কোটি টাকার হিসাব, যা প্রায় 21% প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সেক্টর আপডেট বলছে 2024 সালের সেপ্টেম্বরে এসব হিসেবে জমা ছিল 27,200 কোটি টাকা। 2026 সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় 91,400 কোটি টাকায়। এদিকে 2026 সালের সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে জনগণের হাতে নগদ অর্থ ছিল 2,83,553 কোটি টাকা। 2026 সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় 3,03,018 কোটি টাকা। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 19 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,784 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে। কোন কোন প্রতিষ্ঠানের আমরা দেখতে চাই। দর বেড়েছে 116টি প্রতিষ্ঠানের, কমেছে 240টির, অপরিবর্তিত আছে 33টির দর। লেনদেন হয়েছে 780,63,00,000 টাকা। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে এমএল ডাইং, তৃতীয় অবস্থানে ছিল বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানেই ছিল আজ সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন পরিস্থিতি আমরা দেখতে চাই। সার্বিক সূচক কমেছে 141 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 15,478 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে মাত্র 57টির, কমেছে 134টির, অপরিবর্তিত ছিল 28টির দর। লেনদেন হয়েছে 5,15,00,000 টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 90 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 90 পয়সা। পাউন্ড কিনতে খরচ হয়েছে 170 টাকা 8 পয়সা, বিক্রি হয়েছে 163 টাকা 24 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 145 টাকা 81 পয়সা, বিক্রি হয়েছে 140 টাকা 44 পয়সায়। এছাড়া জাপানি ইয়েনের ক্রয় মূল্য ছিল আজ 78 পয়সা, বিক্রি হয়েছে 71 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 39 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 63 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 30 টাকা 77 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 86 পয়সায়। সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য ছিল 99 টাকা 35 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 78 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 36 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা 9 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 9 পয়সায়।
এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 23 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 10 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অফ রিটেল ব্যাংকিং ডিভিশন হেড অফিস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 21 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 11 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।